গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বেলার ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা ক্লজ, উপবাক্য বা বাক্যাংশ সম্পর্কে জানব, যেগুলো স্পোকেন এবং রিটেন ইংলিশে খুবই দরকার লাগে। তাহলে চলুন আজকে ক্লজ বা বাক্যাংশ সম্পর্কে জেনে নিই। ক্লজ, উপবাক্য বা বাক্যাংশ অর্থাৎ আমরা সেন্টেন্স বা বাক্য জানি যে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, অবজেক্ট থাকলেও পারে, না থাকলেও পারে, তাহলে সেন্টেন্স হয়ে যায়। কিন্তু অনেকগুলো সেন্টেন্স বা একের অধিক সেন্টেন্স মিলে যখন বড় সেন্টেন্স বা বাক্য গঠিত হয়, তখন আপনাকে এই ক্লজ বা উপবাক্য সম্পর্কে জানতেই হবে। কারণ ক্লজ বা উপবাক্য হচ্ছে বড় বাক্যের মধ্যে ছোট ছোট অন্যান্য বাক্যগুলো। সেটা একের অধিক হবে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, অথবা অনেকগুলো বাক্য একসাথে হতে পারে। অনেকগুলো বাক্য একসাথে হয়ে আরেকটা বাক্য গঠিত হয়, অর্থাৎ একটি বড় বাক্য। সেখানে অন্যান্য ছোট ছোট বাক্যগুলো হয়ে যাবে ক্লজ, উপবাক্য বা বাক্যাংশ। তাহলে ক্লজ আমরা বুঝেছি মানে অনেকগুলো বাক্য মিলে একটি বড় বাক্য গঠিত হবে। তাহলে ক্লজ আবার তিন প্রকার হয়ে থাকে: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেখানে বাক্যটা স্বাধীন, অর্থাৎ আমি ভাত খাই, আই ইট রাইস, এই কথাটি বললে এখানে আর চাওয়ার কিছু থাকে না, সব স্পষ্ট হয়ে যায়, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে একটি বাক্য আরেকটি বাক্যর অধীনে থাকবে, অর্থাৎ একটি প্রিন্সিপাল বাক্য থাকবে আর তার সংযুক্তি হিসেবে আরো ছোট ছোট বাক্য থাকবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট হি উইল ডু দ্য ওয়ার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ যে সে কাজটি করবে। তাহলে ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্যাট হি উইল ডু দ্য ওয়ার্ক, সে যে কাজটি করবে। তাহলে দ্যাট যুক্ত অংশটা এই ইট ইজ ইম্পর্ট্যান্ট এর উপর নির্ভরশীল। তাহলে ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ। দ্যাট হি ডু দ্য ওয়ার্ক, সে যে কাজটি করবে, এতটুকু বললে একটা বাক্য হয়, কিন্তু আরো কিছু জানার বাকি থাকে, আর এটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেটা জানার বাকি থাকে না সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যা জানার থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেই সেন্টেন্সের মধ্যে কোনো কিছু এক্সট্রা জানার থাকবে না সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে আর বাকিগুলো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল অর্থ প্রকাশ করতে। আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে একই জাতীয় দুটো কাজ যখন আপনি কনজাংশন বা কনজাক্ট করবেন, কনজাংশন দিয়ে জয়েন করবেন, তখন এটাকে কোঅর্ডিনেটিং ক্লজ বলে। হি আস্ক অ্যান্ড আই রিপ্লাইড, সে আমাকে জিজ্ঞেস করলো এবং আমি উত্তর দিলাম, অর্থাৎ একই জাতীয় দুটো শব্দ। এই তিন রকমের ক্লজের মধ্যে প্রিন্সিপাল ক্লজ আপনি সহজেই বুঝে যাবেন, যেটা একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। কোঅর্ডিনেটিং ক্লজ এটাও আপনি বুঝে যাবেন যে সমজাতীয় অর্থ প্রকাশ করবে, কিন্তু সেন্টেন্স ভিন্ন হবে। আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে আপনি একটু কষ্ট করে বুঝতে হবে, কারণ যত কাজ সেটা হচ্ছে এটার মধ্যেই। আর ইংরেজি বলা লেখা সবকিছুর সৌন্দর্য এই সাবঅর্ডিনেট ক্লজের উপরেই নির্ভর করে। আপনি বড় বড় বাক্য গঠন করতে পারেন এই সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটা ধারা আছে। এটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ এটা নাউন ক্লজ হতে পারে, নাউন উপবাক্য হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ বা দোষ গুণ এ জাতীয় উপবাক্য বা বাক্যাংশ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ বা কোনো কাজ কিভাবে সম্পন্ন হবে এরকম বাক্য গঠিত হতে পারে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের এই যে তিন প্রকার আছে তার মধ্যে আজকে আমরা নাউনটা দেখব। আর এই নাউনের মধ্যে আবার পাঁচটা ভাগ আছে। এটা হচ্ছে সাবজেক্টিভ ক্লজ, অবজেক্টিভ ক্লজ, কমপ্লিমেন্ট উইথ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট উইথ অবজেক্ট। এই কমপ্লিমেন্টটা আবার দুই রকমের হবে। সাবজেক্টের কমপ্লিমেন্টও হতে পারে, মানে সাবজেক্ট যা থাকবে সে সম্পর্কে আরও তথ্য দিবে। অবজেক্টিভ কমপ্লিমেন্টও হতে পারে, মানে অবজেক্ট যা থাকবে তার পাশে আরও তথ্য দিবে এই অবজেক্ট সম্পর্কে। অ্যাপোজিশন ক্লজ, অর্থাৎ দুটো সেন্টেন্স দ্বারা একই জিনিস বোঝাবে। তার মধ্যে আজকে আমরা শুধু এই নাউন ক্লজটা দেখব। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের তিন প্রকার আছে: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল। তিন প্রকারের মধ্যে নাউন যে একটা আছে এটা আবার পাঁচ রকমের হয়ে থাকে। তাহলে পাঁচ রকমের মধ্য থেকে আজকে শুধু সাবজেক্টিভ ক্লজটা দেখব। তাহলে আজকে শুধু এই সাবজেক্টিভ ক্লজটা দেখব।
আর এখানে যে 5 রকমের উপাদান লিখেছি, এই কমপ্লিমেন্ট 2 রকমের আছে এটার মধ্যে। এই 5টা কিন্তু আবার ফাংশন অফ নাউনও বলা হয়, অর্থাৎ নাউনের 5টি ফাংশন, মানে এই 5 জায়গায় নাউন বসতে পারে। তাহলে যেই 5 জায়গায় নাউন বসতে পারে সেই 5 জায়গায় আবার নাউন ক্লসও বসতে পারে। নাউন ক্লস মানে পুরো একটি সেন্টেন্স নাউনের কাজ করবে, তাহলে এটাই হবে নাউন ক্লস। তাহলে এই 5 জায়গার মধ্যে আজকে শুধু সাবজেক্টিভ, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যে নাউন বসে অথবা নাউনের পরিবর্তে যে একটি সেন্টেন্স বসে নাউনের কাজ করে, সেই কাজটাই আজকে দেখব। নাউন ক্লস নামবাচক উপবাক্য বা বাক্যাংশ অ্যাজ এ সাবজেক্ট টু ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে একটা বাক্য আসবে, সেটা হবে নাউন ক্লসের সাবজেক্টিভ। তাহলে ভার্বের কর্তা হিসেবে আসবে, অর্থাৎ একটা সেন্টেন্স একটা ভার্বের কর্তা হিসেবে আসবে, সাবজেক্ট হিসেবে আসবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আই হচ্ছে সাবজেক্ট। এই আই এর জায়গায় একটি সেন্টেন্স চলে আসবে এবং এই সেন্টেন্সটি যে আই এর জায়গায় আসবে অর্থাৎ নাউনের জায়গায় আসবে, সেই জায়গাটাই হয়ে যাবে নাউন ক্লস। আর এইটাই আজকে আমরা বাংলা ইংরেজি সহ জেনে যাব। ইট ইজ ক্লিয়ার, এটা স্পষ্ট একটি সেন্টেন্স। জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, জাফরি টাকাগুলো চুরি করেছে। এটা স্পষ্ট, জাফরি টাকাগুলো চুরি করেছে। এখানে দুটো সেন্টেন্স, এখানে দুইটা সেন্টেন্সই কিন্তু প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন বাক্য। তাহলে এগুলোকে পরাধীন বানিয়ে নাউন ক্লজ বানিয়ে দেব এবং নাউন ক্লজের সাবজেক্টিভ হিসেবে বানিয়ে নেব। তাহলে কিভাবে বানাই দেখুন। ইট ইজ ক্লিয়ার, এটা স্পষ্ট, এটা পরিষ্কার। জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, জাফরি টাকাগুলো চুরি করেছে। তাহলে এই দুটো সেন্টেন্সকে আগে একটা বড় সেন্টেন্স বানাই। বড় সেন্টেন্স দেখুন, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, জাফরি টাকাগুলো নিয়েছে। তাহলে দুটো সেন্টেন্স মিলে একটি সেন্টেন্স হয়ে গিয়েছে। তাহলে দ্যাট দ্বারা জয়েন দিয়ে দুটো সেন্টেন্সকে একটি সেন্টেন্স বানিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে দুটো সেন্টেন্সই আছে কিন্তু একটি বড় সেন্টেন্স হয়ে গিয়েছে, দ্যাট দ্বারা কানেক্ট করে দিয়েছি। তাহলে ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার, দ্যাট জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, যে জাফরি টাকা নিয়েছে। এই দ্যাটটা আপনি এটার সাথেও সংযুক্তি করতে পারেন বাংলা অর্থ উঠাতে, আবার দ্যাটটা এটার সাথেও সংযুক্তি করতে পারেন। দেখুন কিভাবে সংযুক্তি হয়েছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, জাফরি টাকা নিয়েছে। অথবা ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার দ্যাট জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, যে জাফরি টাকা নিয়েছে। তখন আপনার উচ্চারণটা একটু ভিন্ন হবে। তাহলে দ্যাট দুই দিকেই যেতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে দ্যাটটা কিন্তু পরের সেন্টেন্সটার সাথে সংযুক্তি থাকে। বাংলা অর্থ উঠানোর ক্ষেত্রে আপনি দুই দিকেই নিতে পারেন। তাহলে এটা পরিষ্কার যে জাফরি টাকা নিয়েছে, মাঝখানে যে দিয়ে দুটো সেন্টেন্স যুক্ত করে ফেলেছি। এখন দুটো সেন্টেন্স যুক্ত করে আমরা ন্যারেশনের মতো করে ফেলেছি। এখন এটাকে নাউন ক্লজের সাবজেক্টিভ বানিয়ে নেব। তাহলে কিভাবে বানাবো? তাহলে ইট ইজ ক্লিয়ার, এই যে অংশটা এটা নিয়ে যাব পরে। দ্যাট জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, জাফরি টাকা চুরি করেছে, এটা নিয়ে আসবো সামনে। তাহলে নিয়ে আসি, দ্যাট জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, জাফরি যেই টাকা নিয়েছে। তখন এই যে এর অর্থটা পরে আসবে, আগে জাফরির নামটা আসবে। দ্যাট জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, জাফরি যে টাকা নিয়েছে। ইট ইজ ক্লিয়ার, এটা স্পষ্ট। আর এখন যেহেতু আমি সাবজেক্টিভ বানিয়ে নেব, অর্থাৎ এখানে ইজের সাবজেক্ট হয়ে যাবে এই পুরো সেন্টেন্সটা, তখন এই ইট যে ছিল এই ইটটা উঠে যাবে। ইটটা উঠে গেলে এখানে ইট সাবজেক্ট ছিল, এই সাবজেক্টের জায়গায় এই পুরো সেন্টেন্সটা চলে আসছে। তাহলে দ্যাট জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, জাফরি যেই টাকা নিয়েছে, ইজ ক্লিয়ার, সেইটা ক্লিয়ার। এখানে ইজের অর্থ মনে মনে থাকবে, কিন্তু বাস্তবে আপনি ইটটা লিখবেন না। তাহলে দেখুন এখানে নাউন ক্লজ কিভাবে হয়েছে। সাবজেক্টের জায়গায় একটা সেন্টেন্স বসেছে, দ্যাট জাফরি হ্যাজ স্টোলান দ্য মানি, জাফরি যে টাকা নিয়েছে। এখানে পুরো একটা সেন্টেন্স, এটা ইজের সাবজেক্ট হয়েছে, আর ক্লিয়ারটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, এই পুরো সেন্টেন্সটা একটা সাবজেক্ট হয়ে গিয়েছে এবং এই সাবজেক্টটা নাউনের জায়গায় বসেছে, অর্থাৎ আই ইট রাইস আই এর জায়গায় বসেছে, এজন্য এটা নাউন ক্লজ হয়ে গিয়েছে। এবং নাউন ক্লজের অ্যাজ এ সাবজেক্ট টু এ ভার্ব, ভার্বের কর্তা হিসেবে, ইজের কর্তা হিসেবে এই সেন্টেন্সটা ব্যবহৃত হয়েছে, এজন্য এটা নাউন ক্লজ। এবং নাউন ক্লজের মধ্যে সাবজেক্টিভ নাউন ক্লজ, অর্থাৎ সাবজেক্টের জায়গায় বসেছে। আর অর্থ হবে জাফরি যেই টাকাটা নিয়েছে সেইটা পরিষ্কার,
সেইটা মানে এখানে যে ইট ছিল এটার অর্থ, ইটটা কিন্তু আপনি লিখবেন না, কারণ ইটের পরিবর্তে এখানে পুরো সেন্টেন্সটা চলে আসছে। তাহলে এই ইট ইজ ক্লিয়ার এটা চলে যাবে পরে, জাফরি হ্যাজ স্টোলেন দ্য মানি এটা চলে আসবে সামনে, আর দ্যাট দ্বারা যে কানেক্ট করেছি এই কানেক্টরটা সহ সামনে চলে আসবে, এবং ইট ইজ ক্লিয়ার এটা পরে চলে যাবে, আর ইটটা উঠে যাবে। তাহলে এই সেন্টেন্সটা বাংলা এবং ইংরেজি বুঝেছি। এখন বাকি সেন্টেন্সগুলো দেখলে আমরা বাংলা ইংরেজি সহজেই বুঝে যাব। তারপরের সেন্টেন্সটি দেখুন, তাহলে আপনি যেই অর্থটা বাংলার সাথে মিলে সেই অর্থটাই নেবেন। কখন সাধারণত প্রশ্নের জন্য করা হয়, কিন্তু কখনো যখন আপনি একটু লম্বা টান দিবেন, অর্থাৎ আপনার প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা যখন লম্বা হবে কখন, তখন কিন্তু আর কোশ্চেন থাকবে না, তখন অন্যরকম একটা ফিলিংস চলে আসবে। তাহলে কখনো বলতে পারেন, যখনও বলতে পারেন। মূলত এটা যখন অর্থ, কিন্তু কখনই ব্যবহৃত হয় লম্বা টান দিয়ে। তাহলে হোয়েন জাফরি উইল লাভ জাইমা ইজ আননোন, জাফরি কখন জাইমাকে ভালোবাসবে বিষয়টা সম্পূর্ণ অজানা। তাহলে সম্পূর্ণ অজানা, ইজ আননোন, তাহলে এটা কি ছিল? ইট ইজ আননোন, ইহা সম্পূর্ণ অজানা, ইটটা উঠে গিয়েছে। আর যদি ভেঙে ভেঙে আলাদা সেন্টেন্স বানাতে চান তাহলে মূলত কি ছিল? এই সেন্টেন্সটা উল্টাতে হবে। ইট ইজ আননোন হোয়েন জাফরি উইল লাভ জাইমা, ইট ইজ আননোন এটা অজানা, হোয়েন জাফরি উইল লাভ জাইমা যখন জাফরি জাইমাকে ভালোবাসবে। তাহলে এটা উল্টিয়ে বানিয়ে নিয়েছি, হোয়েন জাফরি উইল লাভ জাইমা কখন জাফরি জাইমাকে ভালোবাসবে, অথবা যখন জাফরি জাইমাকে ভালোবাসবে। ইজ আননোন এটা সম্পূর্ণ অজানা। তাহলে এখানে ইট ছিল, ইট ইজ আননোন, ইটটা উঠিয়ে নিয়েছি। তখন এটা হচ্ছে অবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর এই পুরো সেন্টেন্সটা সাবজেক্টের জায়গায় বসেছে। তখন এটা সাবজেক্টিভ, অথবা তখন এটা সাবজেক্টিভ নাউন ক্লজ হয়ে গিয়েছে, অর্থাৎ নাউনের জায়গায় বসেছে। আই ইট রাইস, আমি ভাত খাই, এই আই এর জায়গায় বসেছে, ভার্ব হচ্ছে ইজ। তাহলে পুরো সেন্টেন্সটা একটা সাবজেক্ট হয়েছে, এটা হচ্ছে নাউন ক্লজ। ইট ইজ আননোন এটা অজানা, হোয়েন জাফরি উইল লাভ জাইমা যখন জাফরি জাইমাকে ভালোবাসবে। ইট দিয়ে পড়লে বাক্যটা উল্টাতে হবে, মানে ইট যখন আপনি এক্স্যাক্টলি বসিয়ে দেবেন তখন বাক্যটা কিন্তু উল্টাতে হবে, অন্যথায় অর্থ উঠবে না। আর মাঝখানে হোয়েন জয়নিং হিসেবে কাজ করবে, আর এখানে কিন্তু জয়নিং হিসেবে কাজ করে নাই, অর্থাৎ একটা পুরোটা সাবজেক্ট হয়েছে যে দ্বারা শুধু ডিপেন্ডেন্ট হয়েছে। হোয়েন কখন দ্বারা ডিপেন্ডেন্ট অর্থ বুঝিয়েছে। তারপরের সেন্টেন্সটা দেখুন, ইদার জাফরি উইল লাভ জাইমা ইজ আনসার্টেন, জাফরি জাইমাকে ভালোবাসবে কি না, ইজ আনসার্টেন বিষয়টা অনিশ্চিত, মানে ইট ইজ আনসার্টেন, তাহলে ইটটা উঠে গিয়েছে। আবার উল্টিয়ে আপনি এই সেন্টেন্সটাও বানাতে পারেন, ইট ইজ আনসার্টেন উইদার জাফরি উইল লাভ জাইমা, জাফরি জাইমাকে ভালোবাসবে কিনা এটা অনিশ্চিত। তাহলে উইদার অর্থ হচ্ছে কি না, অথবা আদৌ কিনা, আদৌ জাফরি জাইমাকে ভালোবাসবে কিনা অনিশ্চিত। তাহলে ইট ইজ আনসার্টেনটা হয়েছে ইজ আনসার্টেন। ইদার জাফরি উইল লাভ জাইমা এটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। আর এই পুরোটা সাবজেক্টের জায়গায় বসছে, এজন্য নাউন ক্লজ হয়ে গিয়েছে। সাবজেক্টের জায়গায় বসছে, এজন্য সাবজেক্টিভ নাউন ক্লজ হয়ে গিয়েছে। তারপরের সেন্টেন্সটা দেখুন, হাউ জাফরি লাভড জাইমা ওয়াজ মিস্টেরিয়াস, কেমন করে জাফরি জাইমাকে ভালোবাসলো এটা সম্পূর্ণ রহস্যময়, এটা সম্পূর্ণ রহস্যময় ছিল। ইট ওয়াজ মিস্টেরিয়াস এটা সম্পূর্ণ রহস্যময় ছিল। এখানে যেহেতু পাস্ট, এখানেও পাস্ট হয়েছে, দুটো সেন্টেন্সে পাস্ট হয়েছে, সমতা বিধান করেছে। তাহলে ইট ওয়াজ আনসার্টেন এটা ছিল রহস্যময়, তাহলে ইটটা উঠে গিয়েছে। আবার উল্টিয়ে এভাবেও লিখতে পারেন, ইট ওয়াজ আনসার্টেন হাউ জাফরি লাভড জাইমা, এটা সম্পূর্ণ অনিশ্চিত ছিল জাফরি জাইমাকে কিভাবে ভালোবাসলো বা যেভাবে ভালোবাসলো। হোয়াট জাফরি ডিড ওয়াজ এক্সিলেন্ট, জাফরি যা করেছিল চমৎকার ছিল। তাহলে এটাও পাস্ট, এটাও পাস্ট। হোয়াট জাফরি ডিড এতটুকু একটি সেন্টেন্স, এখানে অবজেক্ট নেই, না থাকার কারণে দুটো ভার্ব পাশাপাশি বসছে, তার মানে এটা বুঝবেন না যে সেন্টেন্সটা শুদ্ধ নয়। দুটো ভার্ব পাশাপাশি বসছে, একটার সাথে আরেকটার কিন্তু ডাইরেক্টলি সম্পর্ক নেই। এখানে একটা শ্বাস ফেলবেন, তারপরে এখানে আরেকটা। হোয়াট জাফরি ডিড ওয়াজ আনসার্টেন, জাফরি যা করেছিল চমৎকার ছিল। তাহলে হোয়াট জাফরি ডিড এটা হচ্ছে সাবজেক্ট, এই ওয়াজের পুরো সেন্টেন্সটা, আর এক্সেলেন্টটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব, আর এই পুরো সেন্টেন্সটা হচ্ছে সাবজেক্ট। হু হ্যাজ ডান দিস ইজ এ ফুল, যে এই কাজটা করেছিল সে
বোকা। হু অর্থ হচ্ছে এখানে যে, আর এখানে ইটের অর্থ হচ্ছে সে। যে কাজটা করেছিল সে বোকা, তাহলে ইটটা উঠে যাবে। আবার উল্টিয়ে এভাবেও লিখতে পারেন, ইট ইজ এ ফুল হু হ্যাজ ডান দিস। এভাবে আমরা নাউন ক্লজ এর সাবজেক্টিভ ভার্ব জেনে গিয়েছি। নাউন ক্লজ নামবাচক উপবাক্য বা বাক্যাংশ অ্যাজ এ সাবজেক্ট টু এ ভার্ব, ভার্বের কর্তা হিসেবে একটি সেন্টেন্স যখন ব্যবহৃত হয় তখন এটা নাউন ক্লজ হয়ে যায়। আর যেহেতু সাবজেক্টের জায়গায় বসছে এজন্য সাবজেক্টিভ নাউন ক্লজ হয়ে গিয়েছে। নাউন ক্লজ আমরা আগেই বলেছি 5 প্রকারের হবে, তার মধ্যে আজকে সাবজেক্টিভ নাউন ক্লজটা জেনে গিয়েছি। সাবজেক্ট এর জায়গায় বসবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যে উপবাক্য বা বাক্যটা বসবে পরবর্তী ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে সাবজেক্টিভ নাউন ক্লজ। ইট ইজ ক্লিয়ার জাফরি হ্যাজ স্টোলেন দ্য মানি। এটা স্পষ্ট জাফরি টাকা নিয়েছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট জাফরি হ্যাজ স্টোলেন দ্য মানি। এটা স্পষ্ট যে জাফরি টাকা নিয়েছে। আর নাউন ক্লজে যখন আসবে তখন দেখুন অর্থটা, দ্যাট জাফরি হ্যাজ স্টোলেন দ্য মানি ইজ ক্লিয়ার। জাফরি যে টাকাটা নিয়েছে সেটা স্পষ্ট। ওয়েন জাফরি উইল লাভ জাইমা ইজ আননোন। জাফরি কখন বা যখন জাইমাকে ভালোবাসবে এই বিষয়টা অজানা। উইদার জাফরি উইল লাভ জাইমা ইজ আনসার্টেন। জাফরি আদৌ জাইমাকে ভালোবাসবে কিনা বিষয়টা অনিশ্চিত। হাউ জাফরি লাভ জাইমা ওয়াজ মিস্ট্রিয়াস। জাফরি কিভাবে জাইমাকে ভালোবাসলো বিষয়টা আসলে রহস্যময়। হোয়াট জাফরি ডিড ওয়াজ এক্সিলেন্ট। জাফরি যা করেছিল না সেটা ছিল চমৎকার। হু হ্যাজ ডান দিস ইজ এ ফুল। যেই এই কাজটা করেছিল সে একটা বোকা ছিল। Today we learn about object as a noun clause. আজকে আমরা অবজেক্টকে নাউন ক্লজ হিসেবে ব্যবহার জানব এবং বাংলা অর্থ দেখব। তাহলে চলুন দেখে নিই। এখানে লেখা আছে ক্লজ উপবাক্য বা বাক্যাংশ। তার আগে আমরা ক্লজ বা উপবাক্য সম্পর্কে আলোচনা করেছি। বাক্য আমরা সাধারণত জানি সাবজেক্ট অবজেক্ট ভার্ব থাকে। আবার এরকম বাক্য আছে যে একটা বাক্যর মধ্যে অনেকগুলো বাক্য থাকবে, সেক্ষেত্রে আপনাকে ক্লজ বা উপবাক্য সম্পর্কে জানতে হবে। উপবাক্য মানে হচ্ছে একটি বড় বাক্যের মধ্যে ছোট ছোট যতগুলো বাক্য থাকে সবগুলোই ক্লজ বা উপবাক্য। তার মধ্যে প্রিন্সিপাল ক্লজ প্রধান বাক্য, যেটা অন্যর সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজ বাকি যে ছোট ছোট সেন্টেন্স গুলো থাকবে একটি সেন্টেন্সের মধ্যে, সেগুলোর অর্থ আবার প্রিন্সিপাল ক্লজ প্রধান বাক্যের উপর নির্ভর করে, এই জন্য এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তারপর কোঅর্ডিনেটিং ক্লজ অর্থ হচ্ছে একই জাতীয় অর্থ প্রকাশ করে এরকম অনেকগুলো বাক্য। আর এই ক্লজগুলোর মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে প্রধান বা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি ইংরেজি যত সুন্দর করতে চাইবেন সাবঅর্ডিনেট ক্লজ তত বেশি জানতে হবে। আর এই সাবঅর্ডিনেট ক্লজের আবার 3টি ভাগ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউনের জায়গায় বসলে সেন্টেন্সটি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভের জায়গায় বসলে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়ালের জায়গায় বসলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মধ্যে নাউন ক্লজের আবার 5টি রকম ফের আছে। সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট অফ এন অবজেক্ট হিসেবে, অ্যাপোজিশন হিসেবে। তার মধ্যে আজকে অবজেক্ট হিসেবে জানবো, তার আগে আমরা সাবজেক্ট হিসেবে জেনেছি। তাহলে ক্লজ বা উপবাক্য বা বাক্যাংশ, উপবাক্য আর বাক্যাংশ একই কথা। এখানে লেখা আছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে সকর্মক্রিয়া, ইনট্রানজিটিভ হচ্ছে অকর্ম বা নিষ্কর্মক্রিয়া। সকর্মক্রিয়া অর্থাৎ আমি ভাত খাই, আমি খাই এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, ভাত এটা হচ্ছে কর্ম, এটা সকর্মক্রিয়া। ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক্রিয়া, যেখানে কর্ম থাকবে না, আমি খাই, এখানে কি খাই তা লেখা নেই, ভাত খাই, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ ভার্বেরই ক্লজ বা উপবাক্য হয়, কারণ অবজেক্টের জায়গায় একটি সেন্টেন্স বসাবো। অবজেক্টই যদি না থাকে তাহলে সেন্টেন্স ওখানে কিভাবে বসাবো? তাহলে যেখানে অবজেক্ট আছে সেখানে আমরা এই অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার করব। তাহলে আমি ভাত খাই, এই ভাতের জায়গায় একটি সেন্টেন্স বসিয়ে দেব, এটাই হবে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। এখানে লেখা আছে নাউন ক্লজ অবজেক্ট টু এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে, অর্থাৎ ভার্ব যেখানে ব্যবহৃত হয় তারপর একটি অবজেক্ট না বসে পুরো একটি সেন্টেন্স বসবে। নাউন ক্লজ অ্যাজ এন অবজেক্ট, অবজেক্ট হিসেবে বা কর্ম হিসেবে নামবাচক উপবাক্য। নাউন ক্লজ মানে নামবাচক উপবাক্য, আর অবজেক্ট মানে কর্ম হিসেবে। আর ক্লজ এটা তো জানেনই উপবাক্য বা বাক্যাংশ। তাহলে ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ যেখানে আপনি ভার্বটা পাবেন তারপর একটি অবজেক্ট না পেয়ে একটি সেন্টেন্স পেয়ে যাবেন, সেটাই হচ্ছে নাউন ক্লজ অবজেক্ট হিসেবে।
আর সেটা কিভাবে আসে এই সেন্টেন্সগুলোতে দেখবো। জাফরি উইল ডু, জাফরি করবে। হোয়াট এভার ওয়ার্ক জ্যাক গিভস হিম, জ্যাক তাকে যেই কাজ দিক, জাফরি সেই কাজটাই করবে। তাহলে পরে যে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ আসবে, এটা ভার্বের পর এই ডব্লিউএইচ দিয়ে, ডব্লিউএইচ সকল ওয়ার্ড, অর্থাৎ ডব্লিউএইচ দিয়ে যে ওয়ার্ডগুলো আসে সেই ওয়ার্ডগুলোর যে কোনো একটি বসতে পারে, অথবা দ্যাট বসতে পারে, অথবা ইফ বসতে পারে। এই শব্দগুলো দিয়ে পরের ক্লজটা এটার সাথে যুক্ত হবে অবজেক্ট হিসেবে। জাফরি উইল ডু, জাফরি কাজটি করবে। হোয়াট এভার, ডব্লিউএইচ ওয়ার্ড চলে এসছে। হোয়াট এভার ওয়ার্ক জ্যাক গিভস হিম, যে কাজ জ্যাক তাকে দিবে, যে কাজই জ্যাক তাকে দিবে জাফরি সেই কাজটা করবে। তাহলে অর্থটা দেখছি, জাফরি উইল ডু, জাফরি করবে। হোয়াট এভার ওয়ার্ক জ্যাক গিভস হিম, যেই কাজটাই জ্যাক তাকে দিক। তাহলে অর্থটা গুছিয়ে নিচ্ছি, জ্যাক যেই কাজই জাফরিকে দিবে সে তা করবে। এখানে হিম আছে, তাহলে এটা হচ্ছে গুছানো অর্থ, আর এটা হচ্ছে এক্স্যাক্টলি সেন্টেন্স যেভাবে আছে সেভাবে অর্থ। তাহলে হোয়াট এভার ওয়ার্ক জ্যাক গিভস হিম, এটা হচ্ছে নাউন ক্লজ অ্যাজ অ্যান অবজেক্ট, কারণ এখানে উইল ডু হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট না এসে পুরো একটি সেন্টেন্স বসেছে অবজেক্ট হিসেবে, এজন্য এটা অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। আর এখানে বলেছি যে কাজ সে, আর এখানে বলেছি যে কাজ সে কাজ, মানে অর্থটা উঠাতে আপনাকে এরকম একটি বাংলা নিতে হবে, জ্যাক যে কাজই জাফরিকে দিবে সে সে কাজই করবে। তারপরের সেন্টেন্সটা দেখুন, জাফরি ফরগট, জাফরি ভুলে গেল। জাফরি হচ্ছে সাবজেক্ট, ফরগট হচ্ছে ভার্ব, তারপর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স চলে এসেছে অবজেক্টের জায়গায়। জাফরি ফরগট হু টোল্ড হিম অ্যাবাউট পলিটিক্স, জাফরি ভুলে গেল যে তাকে রাজনীতি সম্পর্কে বলল। তাহলে হু এর অর্থ কে না হয়ে যে হবে। জাফরি ভুলে গেল যে তাকে রাজনীতি সম্পর্কে বলল। তাহলে গুছিয়ে অর্থটা বলুন, জাফরি সেই ব্যক্তিকে ভুলে গেল যে তাকে রাজনীতি সম্পর্কে বলল। তাহলে জাফরি সেই ব্যক্তিকে ভুলে গেল, এটা কিন্তু এখানে উল্লেখ নেই, আপনি নিজে বানাতে হবে। তাহলে হু টোল্ড হিম অ্যাবাউট পলিটিক্স, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে, সাবজেক্ট ভার্ব, এই পুরো সেন্টেন্সটা অবজেক্ট, তাহলে এটা নাউন ক্লজ হয়ে গিয়েছে অবজেক্ট হিসেবে। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি ডোন্ট নো, জাফরি জানে না, ইফ হি ক্যান রিড, সে পড়তে পারবে কিনা। তাহলে জাফরি ডোন্ট নো, জাফরি সাবজেক্ট, ডোন্ট নো ভার্ব, ইফ হি ক্যান রিড, সে পড়তে পারবে কিনা। ইফ অর্থ হচ্ছে এখানে কিনা, তাহলে এই অংশটা হচ্ছে অবজেক্ট এবং এটা নাউন ক্লজ, সাবজেক্ট ভার্ব, আর এই পুরো সেন্টেন্সটা মিলে হয়েছে এই সেন্টেন্সের অবজেক্ট, এর জন্য এটা নাউন ক্লজ। অর্থটা দেখছি, জাফরি জানে না সে পড়তে পারবে কিনা। তাহলে সে পড়তে পারবে কিনা সেটা জাফরি জানে না, সে কিনা, এভাবে অর্থ এসছে। তারপরের সেন্টেন্সটা দেখুন, জাফরি ক্যান থিঙ্ক, জাফরি চিন্তা করতে পারে না, হাউ হিজ সিস্টার ফেলড ইন দ্য এক্সাম, তার বোন যেভাবে পরীক্ষায় ফেল করলো। কিভাবে না হয়ে যেভাবে অর্থ হবে। তাহলে জাফরি চিন্তা করতে পারে না কিভাবে বা যেভাবে তার বোন পরীক্ষায় ফেল করলো। যেভাবে তার বোন পরীক্ষায় ফেল করলো সেটা জাফরি চিন্তা করতে পারে না, তাহলে সেইটা কিভাবে বা যেভাবে, আপনি এটা মনে মনে রাখবেন আর এটা উঠাবেন। তাহলে হাউ হিজ সিস্টার ফেলড ইন দ্য এক্সাম, এটা হচ্ছে অবজেক্ট, এই পুরো সেন্টেন্সটা অবজেক্ট, সাবজেক্ট এই দুইটা মিলে হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের জায়গায় বসছে, এর জন্য এটা অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি নোজ, জাফরি জানে, হোয়ার জাইমা লিভস, যেথায় জাইমা থাকে, যেথায় জাইমা থাকে ডব্লিউএইচ দিয়ে এসছে। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে নোজ এর অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে অবজেক্ট। তাহলে অর্থটা দেখুন, জাফরি জানে যেথায় জাইমা থাকে, যেথায় জাইমা থাকে সেইটা জাফরি জানে। অর্থ দুই ভাবে আপনি উঠাতে পারেন। তাহলে হোয়ার জাইমা লিভস, এটা হচ্ছে অবজেক্ট এই নোজের, আর নাউন ক্লজ হয়ে গিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি ওয়ান্ডার হোয়েন জাইমা উইল কাম ব্যাক, জাফরি ভাবছে যখন জাইমা আসবে বা কখন জাইমা আসবে। হোয়েন জাইমা উইল কাম ব্যাক, কখন বা যখন জাইমা আসবে সেইটা জাফরি ওয়ান্ডার, জাফরি ভাবছে, তাহলে সেইটা যখন, যখন সেইটা, অথবা যখন তখন, যেভাবে আপনি উঠাতে পারেন। আর কিছু শব্দ আপনি সাইলেন্ট রেখে দিবেন, অর্থটা উঠাতে শুধু এটার সাহায্য নেবেন। তাহলে হোয়েন জাইমা উইল কাম, এটা অবজেক্ট হিসেবে এসছে,
ওন্ডারের, ওন্ডারটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব, আর এই সেন্টেন্সটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হলেই নাউন ক্লজ। তারপরের সেন্টেন্সটা দেখুন, জাফরি নোজ হোয়াট কজড দ্য অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনার কারণটা জাফরি জেনেছিল। হোয়াট কজড দ্য অ্যাক্সিডেন্ট, যেইটা ছিল কারণ, জাফরি নোজ সেইটা জাফরি জেনে ফেলেছিল বা জাফরি জানে, যেইটা কারণ ছিল দুর্ঘটনার সেইটা জাফরি জানে। তাহলে হোয়াট কজড দ্য অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে অবজেক্ট পুরো সেন্টেন্সটা এই নোজ ভার্বের। তাহলে অবজেক্ট হিসেবে এই নোজ ভার্বের এই সেন্টেন্সটা নাউন ক্লজ হয়েছে। ইনডাইরেক্ট অবজেক্ট, এতক্ষণ দেখেছেন সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে একটা সেন্টেন্স চলে আসছে, সেই সেন্টেন্সটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে ডাইরেক্ট আসতে পারে আবার ইনডাইরেক্টও আসতে পারে। ইনডাইরেক্ট মানে এখানে কথার মারপ্যাচ থাকবে, শুরুতেই যে সাবজেক্ট আছে সে কাজটা করবে না, অন্যভাবে কাজটা হতে পারে, অন্যভাবে কাজটা হলেই ইনডাইরেক্ট হয়ে যাবে। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে, যেমন জাফরি শুড হ্যাভ গিভেন, জাফরির দেয়া উচিত ছিল, হোয়াট হিজ ফাদার সেইড, তার পিতা যা বলেছিল, হোয়াট হিজ ফাদার সেইড, তার পিতা যা বলেছিল, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ইনডাইরেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে জাফরি, অবজেক্ট হয়ে গিয়েছে আরেকজন, এটা ইনডাইরেক্ট। জাফরির ওইটা দেয়া উচিত ছিল যেটা তার পিতা বলেছিল, তাহলে এটা হচ্ছে শুড হ্যাভ গিভেন, এই তিনটা মিলে ভার্ব হয়েছে, এই ভার্বের অবজেক্ট হচ্ছে এই সেন্টেন্সটা ডব্লিউএইচ দিয়ে এসেছে। তারপর অবজেক্ট অফ এ প্রিপোজিশন, তারপর অবজেক্ট অফ এ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশন হিসেবে আসতে পারে। কিভাবে আসে দেখুন, জাফরি উড লাইক টু প্লে, জাফরি খেলতো, উইথ হোএভার উড লাইক টু প্লে, তার সাথে যে খেলা করতে চাইতো, জাফরি তার সাথে খেলা করত যে খেলা করতে চাইতো, এখানে আবার উইথ দিবেন না কারণ এখানে উইথ দিয়েছেন। তাহলে জাফরি উড লাইক টু প্লে এটা হচ্ছে ভার্ব, তারপর একটা প্রিপোজিশন আসছে, তারপর আপনার এই সেন্টেন্সটা আসছে, এর জন্য এটা নাউন এর অবজেক্টের প্রিপোজিশন ক্লজ, অর্থাৎ ভার্বের পরে একটা প্রিপোজিশন চলে আসছে তারপর সেন্টেন্সটা আসছে। জাফরি উড লাইক টু প্লে, জাফরি খেলা করত, উইথ সাথে হুইভার উড লাইক টু প্লে, যে খেলা করত, যে খেলা করত তার সাথে জাফরি খেলা করত, তার সাথে যে, এরকম বাংলা নিবেন যাতে আপনি অর্থটা বুঝতে পারেন। ইট ডিপেন্ডস, এইট সাবজেক্ট ডিপেন্ডস ভার্ব, তারপর অন চলে আসছে, তারপর ওই সেন্টেন্সটা আসছে। অন প্রিপোজিশন, হাউ ইউ বিহেভ, তুমি যেভাবে ব্যবহার করো সেটার উপরে নির্ভর করবে, মানে তুমি যা প্রতিদান পাবে। ইট ডিপেন্ডস অন হাউ ইউ বিহেভ, এটা সেটার উপর নির্ভর করে যেটা তুমি ব্যবহার করে থাকো। তাহলে প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে একটি সেন্টেন্স এসছে এবং এটা অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। তাহলে আমরা অবজেক্ট হিসেবে নাউন ক্লজ এর সাবঅর্ডিনেট অংশটি দেখে নিয়েছি, আর এখানে প্রথম সেন্টেন্সটি আরো একবার বিশ্লেষণ করছি যাতে সহজেই বুঝে যান। জাফরি সাবজেক্ট উইল ডু, করবে, হোয়াট এভার এইটা ডব্লিউএইচ হিসেবে আসবে লিঙ্কার হিসেবে দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য। হোয়াট এভার ওয়ার্ক, যেই কাজই, জ্যাক, এটা হচ্ছে জ্যাকটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে, আর অবজেক্ট থাকলেও পারে না থাকলেও পারে। জাফরি সাবজেক্ট, জ্যাক সাবজেক্ট, এই জ্যাক হচ্ছে এই গিফটস এর সাবজেক্ট, আর এই উইল্ডের সাবজেক্ট হচ্ছে জাফরি। হোয়াট এভার এটা হচ্ছে লিঙ্কার, হোয়াট এভার ওয়ার্ক, যে কাজটাই, তাহলে এটা হচ্ছে লিঙ্কার হোয়াট এভার, আর হিম হচ্ছে অবজেক্ট এই সেন্টেন্সের। তাহলে জাফরি উইল ডু, জাফরি করবে, হোয়াট এভার ওয়ার্ক, যে কাজই, জ্যাক গিভস হিম, জ্যাক তাকে দিবে। এখানে যেহেতু ফিউচার ব্যবহার করা হয়েছে এজন্য এখানে প্রেজেন্ট ব্যবহার করেছি, এটাই নিয়ম। তাহলে জাফরি করবে হোয়াট এভার ওয়ার্ক, যে কাজটাই, জ্যাক গিভস হিম, জ্যাক তাকে দিবে, যে কাজটাই জ্যাক তাকে দিবে সেই কাজটাই জাফরি করবে। যে কোনো এক জায়গায় জাফরির নাম লিখবেন, পরবর্তী জায়গায় হিম তাকে লিখবেন। তাহলে এই ধরনের সেন্টেন্সে আপনি দেখবেন ভার্ব কোথায় আছে, কয়টা আছে, সাবজেক্ট কোথায় আছে, কয়টা আছে, কোন ভার্বের কোন সাবজেক্ট, এটাও মনে রাখতে হবে। Today we learned subjective complement and objective complement of noun clause. আজকে আমরা সাবজেক্টের আরেকটি সেন্টেন্স দিয়ে পূর্ণাঙ্গতা এবং অবজেক্টের আরেকটি সেন্টেন্স দিয়ে পূর্ণাঙ্গতা বা পরিপূরক সম্পর্কে জানবো। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে ক্লজ, উপবাক্য বা বাক্যাংশ। তার আগেও আমরা
এগুলো আলোচনা করেছি, তারপর আজকে শুধু নামটা এবং কাজটা বলে এসেছি। প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ যে বাক্যটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ যে বাক্যটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, এই প্রিন্সিপাল ক্লজ বা এই প্রিন্সিপাল বাক্যের উপর নির্ভর করতে হয়। সাবঅর্ডিনেটও আরেকটা বাক্য। কোঅর্ডিনেটিং ক্লজ যেটা আলাদা আলাদা ভাবে একই জাতীয় অর্থ প্রকাশ করে দুটো বাক্য। আর এই ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি লেখাকে যত সাজাতে চান সাবঅর্ডিনেট আপনি তত জানতে হবে। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। নাউন ক্লজ নামবাচক উপবাক্য, অ্যাডজেক্টিভ ক্লজ দোষ গুণবাচক উপবাক্য, অ্যাডভার্বিয়াল ক্লজ কোন কাজ কিভাবে হয় এই সম্পর্কিত উপবাক্য। তার মধ্যে আমরা নাউন ক্লজ সম্পর্কে জানছি। নাউন ক্লজ সম্পর্কে সাবজেক্ট জেনেছি, অর্থাৎ সাবজেক্টের জায়গায় একজন মাত্র ব্যক্তি না বসে একটি সেন্টেন্স বসবে, সেটা হচ্ছে সাবজেক্টিভ নাউন ক্লজ। অবজেক্টিভ নাউন ক্লজ অর্থাৎ আমরা জানি অবজেক্ট একটি মাত্র নাম দিয়ে হয়, কিন্তু এখানে অবজেক্ট একটি নাম না দিয়ে একটি সেন্টেন্স দ্বারা অবজেক্ট বোঝাবে, অর্থাৎ অবজেক্ট যেখানে বসে সেখানে পুরো একটি সেন্টেন্স বসবে। এই দুইটা আমরা জেনেছি। আর এখন আমরা জানবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আবার দুই রকমের হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট যা থাকবে সেইটাকে আরো স্পষ্ট বোঝানোর জন্য ভার্বের পরে আরেকটা সেন্টেন্স আসবে যেটা দ্বারা সাবজেক্টকেই বোঝাবে। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট দ্বারা অবজেক্ট যে আসবে একটি শব্দে, সেই শব্দটাকে বোঝানোর জন্য আরো একটি সেন্টেন্স এটার পরিপূরক হিসেবে কাজ করবে বা এটার পক্ষে কাজ করবে, সেটি হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অ্যাপোজিশনটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আলোচনা করছি কমপ্লিমেন্ট দুই রকমের, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। একটি বাক্যের মধ্যে অনেকগুলো ছোট ছোট বাক্য থাকবে, সেগুলোকে বলা হয় উপবাক্য বা বাক্যাংশ। তাহলে দুপাশে দুটো লিখেছি যাতে বুঝতে খুবই সহজ হয়। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট পাশাপাশি লিখেছি, সহজেই বুঝে যাবেন। আর বাংলা অর্থ সহ তো বলবই। কর্তা মানে একটি সেন্টেন্সে যে কাজ করে সে হচ্ছে কর্তা। যেমন আমি ভাত খাই, আমি হচ্ছি কর্তা। তাহলে এই আমিটাকে আরো একটি সেন্টেন্স এসে আরো স্পষ্ট বুঝাবে যে আমিটা আসলে কে। আবার অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আমি ভাত খাই, এখানে আমি সাবজেক্ট, খাই ভার্ব, ভাত হচ্ছে অবজেক্ট। তাহলে এই ভাত এটা কি বা কোন কোম্পানির চাউল, এটা স্পষ্ট করার জন্য আরো একটি সেন্টেন্স আসবে, সেটাই হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কর্তার পরিপূরক বা পূর্ণাঙ্গতা, কর্মের পরিপূরক বা পূর্ণাঙ্গতা। অবজেক্ট মানে কর্ম। প্রথমে আমি এখানে সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সে বাক্য আকারে দেইনি, শব্দ আকারে আগে দিয়েছি যাতে বুঝতে পারেন। এখানে লিখেছি জাফরি ইজ গুড, জাফরি ভালো। জাফরি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই গুড দ্বারা এই জাফরিকে বুঝিয়েছে, তাহলে এই গুড দ্বারা এই জাফরিকে বুঝিয়েছে। তাহলে আরো একটি সেন্টেন্স আসবে এভাবে, যেই সেন্টেন্স দ্বারা এই সাবজেক্টকেই বুঝাবে। তাহলে এখানে শুধু একটি শব্দ দিয়েছি, আর এই ক্লজ লেখার সময় আমরা এই গুড এর জায়গায় একটি সেন্টেন্স বসিয়ে দেব, আর এই সেন্টেন্সটা অবশ্যই WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। তাহলে জাফরি ইজ গুড, জাফরি ভালো, এই গুড দ্বারা জাফরিকে বুঝিয়েছে, আর এই গুড এর জায়গায় আমরা অন্য একটি সেন্টেন্স বসিয়ে দেব যে সেন্টেন্সটা দ্বারা জাফরিকে বুঝাবে। এটাই হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ সাবজেক্টকে বুঝাবে। তাহলে জাফরি ইজ গুড, জাফরি ভালো। জাফরি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে হয়, গুড হচ্ছে ভালো। হয় এর অর্থ বাংলায় বলতে হয় না বা লিখতে হয় না। তাহলে জাফরি ইজ গুড, জাফরি ভালো, এই গুড দ্বারা জাফরিকেই বুঝিয়েছে। তাহলে এই গুড এর জায়গায় আমরা একটি সেন্টেন্স বসিয়ে দেব, যে সেন্টেন্সটা দ্বারা এই জাফরিকেই বুঝাবে, অর্থাৎ জাফরিকেই কোয়ালিফাই করবে। তখনই এটা সাবজেক্টিভ ক্লজ হয়ে যাবে। তাহলে গুড, এখানে একটি ওয়ার্ড আছে, এখানে একটি সেন্টেন্স বসিয়ে দেব। আর এখানে লিখেছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। জাফরি ফাউন্ড জাইমা টায়ার্ড, জাফরি ফাউন্ড জাইমা, জাফরি জাইমাকে পেল টায়ার্ড, ক্লান্ত অবস্থায়। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট জাফরি, জাফরি জাইমাকে ক্লান্ত দেখলো। জাফরি হচ্ছে সাবজেক্ট, ফাউন্ড হচ্ছে ভার্ব, জাইমা হচ্ছে অবজেক্ট। তাহলে এই টায়ার্ড, এই টায়ার্ড দ্বারা কাকে বুঝিয়েছে? জাফরিকে বুঝিয়েছে না জাইমাকে বুঝিয়েছে? নিশ্চয় জাইমাকে বুঝিয়েছে। জাফরি ফাউন্ড জাইমা টায়ার্ড, জাফরি জাইমাকে ক্লান্ত দেখলো। তাহলে এই জাইমাকে বুঝিয়েছে এই শব্দটা এসে, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে অবজেক্টকে আরো একটি শব্দ এসে বুঝিয়েছে,
এটাও কিন্তু একটা সেন্টেন্স হয়ে গিয়েছে। এটা মূলত ছিল, এটার আগে হুইচ এবং একটি বি ভার্ব আছে, কিন্তু তা লুকায়িত আছে, তা আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। এই একটা শব্দ একটি সেন্টেন্সকে বুঝিয়েছে। তাহলে জায়মা থার্ড, এই থার্ড এর জায়গায় আমরা পুরো একটি সেন্টেন্স বসিয়ে দেব এবং এই সেন্টেন্সটাই জায়মাকে বুঝাবে। তাহলে এটা হয়ে যাবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। মানে জায়মাকে আরো একটু স্পষ্ট করার জন্য আরো একটা সেন্টেন্স আসবে, এসে এটাকে স্পষ্ট করবে। জায়মাকে স্পষ্ট করলেই পরিপূরক হয়ে যাবে বা পূর্ণাঙ্গতা পেয়ে যাবে। তখনই এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট নাউন ক্লজ হয়ে যাবে। আর এখানেও একটি সেন্টেন্স এসে এই সাবজেক্টকে পূর্ণাঙ্গ করে দেবে বা পরিপূরক করে দেবে অথবা পূর্ণাঙ্গতা পাইয়ে দেবে। তখনই এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নাউন ক্লজ হয়ে যাবে। তাহলে আজকে আমরা কমপ্লিমেন্ট এই দুই রকমের কমপ্লিমেন্ট জানছি, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট একটা সেন্টেন্স বা উপবাক্য হিসেবে। এখন আমরা সেন্টেন্স গুলো আসি, সহজেই বুঝে যাব যে গুড এর জায়গায় একটি সেন্টেন্স বসবে আর এখানে টায়ার্ড এর জায়গায় একটি সেন্টেন্স বসবে জায়মাকে বোঝানোর জন্য, আর এখানে গুড এর জায়গায় একটি সেন্টেন্স বসবে জাফরিকে বোঝানোর জন্য। আর এই নাউন ক্লজে সাবজেক্টিভের ক্ষেত্রে সবসময় বি ভার্ব আসে। বি ভার্ব মানে ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো। The question is what human nature is. The question is, কোয়েশ্চেনটা হলো, এইটা একটা সেন্টেন্স, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তারপরে আরো একটি সেন্টেন্স, ইজ এর পরে আমরা জানি গুড বসতো বা এরকম একটা ওয়ার্ড বসতো, কিন্তু এখানে গুড বা এরকম একটি ওয়ার্ড না বসিয়ে একটি সেন্টেন্স বসিয়ে দিয়েছি। আর সেন্টেন্সটা অবশ্যই WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। হোয়াট হিউম্যান নেচার ইজ, হিউম্যান নেচার যা, সেইটাই হলো কোয়েশ্চেন। তাহলে হিউম্যান মানব প্রকৃতি যা, সেইটাই হলো কোয়েশ্চেন। তাহলে দ্য কোয়েশ্চেন ইজ, কোয়েশ্চেনটা হলো হোয়াট হিউম্যান নেচার ইজ, মানুষের প্রকৃতি যা। মানুষের প্রকৃতি যা সেটাই হলো কোয়েশ্চেন। প্রশ্নটা হলো মানুষের প্রকৃতি যা, আর এটা সাজিয়ে অর্থ উঠবে মানুষের প্রকৃতি যা তাই হলো প্রশ্ন বা সেইটাই হলো প্রশ্ন। যা লেখা আছে হোয়াট যা, তার সাথে মিলানোর জন্য আপনি তা বা সেইটা এরকম একটি বাংলা নিয়ে আসবেন। দ্য কোয়েশ্চেন ইজ, এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে এতটুকু বললে বাক্য শেষ, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পেয়ে যায়। আর হোয়াট হিউম্যান নেচার ইজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানুষের প্রকৃতি যা। এইটা বললে অর্থ স্পষ্ট হয় না, এজন্য আরেকটা সেন্টেন্স লাগে। এই সেন্টেন্সটা আগে লিখে আছে প্রিন্সিপাল ক্লজ। দ্য কোয়েশ্চেন ইজ, কোয়েশ্চেনটা হলো মানুষের প্রকৃতি যা তাই হলো কোয়েশ্চেন। যা পর্যন্ত বললে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে তারপর কিছু একটা আসবে, আর তাই হলো প্রিন্সিপাল ক্লজ। মানুষের প্রকৃতি যা তাই হলো কোয়েশ্চেন। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের অর্থ আগে উঠাবেন, তখন একটা নির্ভরশীলতা তৈরি হবে, তারপর মেইন ক্লজটার অর্থ দিয়ে দিবেন। মানুষের প্রকৃতি যা তাই হলো প্রশ্ন। তাহলে দ্য কোয়েশ্চেন ইজ, এতটুকু হলো প্রিন্সিপাল ক্লজ। হোয়াট হিউম্যান নেচার ইজ সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ কমপ্লিমেন্ট। আবার এটা দ্য কোয়েশ্চেন ইজ এইটাকে আরো স্পষ্ট করছে, হোয়াট হিউম্যান নেচার ইজ, মানুষের প্রকৃতি যা। তাহলে দ্য কোয়েশ্চেনটা হচ্ছে সাবজেক্ট এবং এই সাবজেক্টের অর্থটাকে এই সেন্টেন্সটা এসে স্পষ্ট করেছে, এজন্য এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এটা কিন্তু একটা সেন্টেন্স, এখানে হিউম্যান হচ্ছে সাবজেক্ট, হিউম্যান নেচার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর হোয়াটটা হচ্ছে লিঙ্কার। তাহলে প্রশ্নটা হলো মানুষের প্রকৃতি যা, মানুষের প্রকৃতি যা তাই হলো প্রশ্ন। আর এটা দেখেছি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে। এখন একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে দেখে নি। জাফরি টোল্ড জায়মা, জাফরি জায়মাকে বলল, প্রিন্সিপাল ক্লজ শেষ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। হোয়াট শি ওয়ান্টেড টু নো, সে যা জানতে চেয়েছিল, সে মানে জায়মা, জায়মা যা জানতে চেয়েছিল জাফরি তাই বলল। তাহলে জাফরি জায়মাকে বলল, জাফরি টোল্ড জায়মা, জাফরি জায়মাকে বলল হোয়াট শি ওয়ান্টেড টু নো, সে যা জানতে চাইলো বা চেয়েছিল, নাউন ক্লজ। তাহলে জাফরি টোল্ড জায়মা এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হোয়াট শি ওয়ান্টেড টু নো, সে যা জানতে চাইলো, এতটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই হোয়াট শি ওয়ান্টেড টু নো এইটা এই জায়মাকে স্পষ্ট করেছে। জায়মা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে একটা সেন্টেন্স ব্যবহার হয়েছে জায়মাকে স্পষ্ট করার জন্য, এই জন্য এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট।
অর্থাৎ জায়মাকে স্পষ্ট করেছে এই সেন্টেন্সটা। তাহলে হোয়াট শি ওয়ান্টেড টু নো, এই হোয়াট থেকে শুরু করে নো পর্যন্ত হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর কার কমপ্লিমেন্ট? জায়মার কমপ্লিমেন্ট। এখানে জায়মা নাম থাকতে পারে, হিম, হার এগুলো থাকতে পারে। জাফরি জায়মাকে বলল সে যা জানতে চাইলো, সাজিয়ে বললে হবে জায়মা যা জানতে চাইলো জাফরি তাকে তাই বলল। সাজিয়ে আপনি যেভাবে অর্থটা উঠাতে পারেন। তাহলে জাফরি টোল্ড জায়মা, এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হোয়াট শি ওয়ান্টেড টু নো এতটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে অবজেক্ট হচ্ছে জায়মা। এখন জায়মার পরে একটা সেন্টেন্স এসে জায়মাকে আরো স্পষ্ট করেছে, এর জন্য এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিভাবে স্পষ্ট করেছে আবার দেখুন, জাফরি টোল্ড জায়মা, জাফরি জায়মাকে বলল। হোয়াট শি ওয়ান্টেড টু নো, যা জায়মা জানতে চেয়েছিল। তাহলে জায়মাকে স্পষ্ট করেছে, জায়মা জানতে চেয়েছিল। তারপরের সেন্টেন্সটিতে আসুন, দিস ইজ হোয়াট জাফরি সেইড, হোয়াট জাফরি সেইড, জাফরি যা বলল। দিস ইজ এইটা হলো ওইটা, জাফরি যা বলল এইটা হলো ওইটা। তাহলে হোয়াট জাফরি সেইড, জাফরি যা বলল এইটাই হলো ওই দিস। তাহলে এই সাবজেক্টকে কমপ্লিমেন্ট করেছে, মাঝখানে ভি ভার্ব আসছে। আর ভি ভার্ব পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ, বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সেন্টেন্সটা দিয়ে, এই উপবাক্যটা দিয়ে এই দিসকে স্পষ্ট করেছে, মানে সাবজেক্টকে আরো স্পষ্ট করেছে। এর জন্য এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট, নাউন ক্লজ, কমপ্লিমেন্ট। তাহলে অর্থটা একটু দেখে নিচ্ছি। দিস ইজ এইটা হলো হোয়াট জাফরি সেড, জাফরি যা বলল। জাফরি যা বলল এইটা হচ্ছে সেইটা। আর এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্টে দেখুন, জাফরি ক্যান গিভ মি হোয়াট আই ওয়ান্ট, জাফরি ক্যান গিভ মি, জাফরি আমাকে দিতে পারে। এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হোয়াট আই ওয়ান্ট, আমি যা চাই, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই হোয়াট আই ওয়ান্ট এটা হচ্ছে মি কে স্পষ্ট করেছে। জাফরি ক্যান গিভ, জাফরি দিতে পারে, মি আমাকে, হোয়াট আই ওয়ান্ট আমি যা চাই। তাহলে আমাকে, আমি যা চাই। তাহলে এটা স্পষ্ট করেছে অবজেক্টটাকে, এর জন্য অবজেক্টিভ কমপ্লিমেন্ট, নাউন ক্লজ। জাফরি আমাকে দিতে পারে, আমি যা চাই। আমি যা চাই জাফরি তা আমাকে দিতে পারে, সাজিয়ে নিলে এভাবে অর্থ হবে। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, নাউন ক্লজ। এখানে যতটুকু পার্ট নীল দাগ দেয়া আছে সেই পার্টটাই অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এখানে যতটুকু পার্ট নীল দাগ দেয়া আছে সেই পার্টটাই বা অংশটাই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এখানে লেখা আছে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট শি স্টোল দ্য মানি। দ্য ফ্যাক্ট ইজ ঘটনাটা হলো, দ্যাট শি টোল দ্য মানি সে টাকাগুলো চুরি করলো। তাহলে দ্য ফ্যাক্ট ইজ প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি স্টোল দ্য মানি সে যা চুরি করলো বা সে যেইটা চুরি করলো, দ্যাট মানে ওইটা বা যেইটা। তাহলে দ্য ফ্যাক্ট ইজ এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর পরের অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই অংশটা এসে দ্য ফ্যাক্ট যেটা ঠিক সেইটাকে বুঝিয়েছে। কিভাবে বুঝিয়েছে? দ্য ফ্যাক্ট ইজ ঘটনাটা হলো, দ্যাট হি স্টোল দ্য মানি সে যেই টাকাগুলো চুরি করলো সেইটাই হলো ঘটনা, মানে একই জিনিস বুঝিয়েছে। সাবজেক্ট যে ঘটনাটা বুঝিয়েছে, এই সেন্টেন্সটি ঠিক একই ঘটনা বুঝিয়েছে, এর জন্য এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এই সেন্টেন্সটা দেখুন, ইউ মে শো মি হোয়াট এভার আই লাইক। ইউ মে শো মি তুমি আমাকে দেখাতে পারো, সেন্টেন্স শেষ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হোয়াট এভার আই লাইক আমি যা চাই। তাহলে ইউ ক্যান শো মি তুমি আমাকে দেখাতে পারো হোয়াট এভার আই লাইক আমি যা চাই। তাহলে মি আমাকে দেখাতে পারো আমি যা চাই, এই মি কে স্পষ্ট করেছে, এই অবজেক্টকে কমপ্লিট করেছে একটি সেন্টেন্স এসে, এর জন্য এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং নাউন ক্লজ। ইউ মে শো মি হোয়াট এভার আই লাইক, ইউ মে শো মি তুমি আমাকে দেখাতে পারো হোয়াট এভার আই লাইক আমি যা চাই। হোয়াট এভার আই লাইক ইউ মে শো মি আমি যা চাই তা তুমি আমাকে দেখাতে পারো। দিস ইজ এইটা হলো, why I came here আমি যে কারণে এখানে এসেছি বা আসলাম। এইটা হলো সেইটা যে কারণে আমি এখানে আসলাম। আমি যে কারণে আসলাম এইটা হচ্ছে সেইটা, দিস ইজ। এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। why I came here এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটা দ্বারা এই দিসটাকে বুঝিয়েছে, মাঝখানে ভি ভার্ব এসেছে, এর জন্য এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অফ নাউন ক্লজ। দিস ইজ এইটা হলো why I came here আমি যে কারণে এখানে আসলাম। আমি যে কারণে এখানে আসলাম এইটা হচ্ছে সেইটা। I forgot Jack আমি জ্যাককে ভুলে গেলাম। When he went away যখন সে চলে গেল। আমি
আই সাবজেক্ট ফরগট ভার্ব জ্যাক অবজেক্ট, তাহলে এই অবজেক্টকে আরো স্পষ্ট করেছে। আই ফরগট জ্যাক, আমি জ্যাককে ভুলে গেলাম। হোয়েন হি ওয়েন্ট অ্যাওয়ে, যখন সে চলে গেল, তাহলে জ্যাককে আরো স্পষ্ট করেছে তার চলে যাওয়াটা। তাহলে আমি জ্যাককে ভুলে গেলাম যখন সে চলে গেল, যখন জ্যাক চলে গেল তখন আমি তাকে ভুলে গেলাম। দিস ইজ, এইটা হলো হোয়ার জাফরি লিভস, যেথায় জাফরি থাকে, যেথায় জাফরি থাকে এইটা হচ্ছে সেইটা। তাহলে দিস দ্বারা যা বুঝিয়েছে এই সেন্টেন্সটা দ্বারা ঠিক একই জিনিস বুঝিয়েছে, জাফরির থাকার জায়গাটা। তাহলে দিস ইজ এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটি সেন্টেন্স। হোয়ার জাফরি লিভস, জাফরি যেথায় থাকে, এটা হচ্ছে আরেকটি সেন্টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা দ্বারা দিস কে স্পষ্ট করেছে, এজন্য দিস সাবজেক্ট, আর এটা দিস এর কমপ্লিমেন্ট এবং নাউন ক্লজ। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই স জাফরি হোয়ার হি লিভড। আই স জাফরি, আমি জাফরিকে দেখলাম। হোয়ার হি লিভড, সে যেথায় থাকতো। তাহলে আমি জাফরিকে দেখলাম। আই স জাফরি, জাফরিটা হচ্ছে অবজেক্ট। হোয়ার হি লিভড, সে যেথায় থাকতো, এই জাফরিকেই স্পষ্ট করেছে তার থাকার জায়গাটা খুঁজে বের করে। তাহলে আই স জাফরি, আমি জাফরিকে দেখলাম। হোয়ার হি লিভড, সে যেথায় থাকতো। জাফরি যেথায় থাকতো, আমি সেথায় তাকে দেখলাম। The truth is that he was very shy. The truth is, সত্যটা হলো, is সত্যটা হয়, that he was very shy, সে ছিল খুবই লজ্জিত। তাহলে that he was very shy, এইটা আর the truth একই জিনিস, এইটা দ্বারা ওইটাকে বুঝিয়েছে। অর্থটা দেখুন, the truth is, সত্যটা হলো, that he was very shy, সে ছিল লজ্জিত, সে ছিল লজ্জিত এবং ওইটাই ছিল সত্য। তাহলে এই সেন্টেন্সটা দ্বারা এই ট্রুথ কে বুঝিয়েছে, ট্রুথ হচ্ছে সাবজেক্ট, আর এটা যেহেতু এই ট্রুথ কে একটি সেন্টেন্স দ্বারা বুঝিয়েছে, এর জন্য এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, মাঝখানে ভি ওয়ার্ড দ্বারা যুক্ত হয়েছে। আমি আগেই বলেছি এই সাবজেক্টিভ কমপ্লিমেন্টে সবসময় ভি ওয়ার্ড দ্বারা প্রথম সেন্টেন্সটা বা প্রিন্সিপাল ক্লজটা আসবে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজটা অন্য ভার্ব দিয়ে আসতে পারে। জাফরি told truth, জাফরি সত্য বলল। that he had stolen the money, সে যে টাকাটা নিয়েছিল। তাহলে জাফরি told the truth, truth হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্টকে that he had stolen the money এইটা স্পষ্ট করেছে। জাফরি সত্য বলল, এই সত্যটা হচ্ছে এই সেন্টেন্সটা, সে টাকা চুরি করেছে। তাহলে ট্রুথকে বুঝিয়েছে, এর জন্য এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টকে স্পষ্ট করেছে এবং নাউন ক্লজ। তাহলে এখন দ্রুত ইংরেজিটা শুধু পড়ে নিচ্ছি যাতে আমরা অর্থটা এমনিতেই স্পষ্ট হয়ে যায়। Jeffrey is good. Jeffrey found Jemma tired. The question is what human nature is. Jeffrey told Jemma what she wanted to know. This is what Jeffrey said. Jeffrey can give me what I want. The fact is that he stole the money. You may show me whatever I like. This is why I came here. I forgot Jake when he went away. This is where Jeffrey lived. I saw Jeffrey where he lived. The truth is that he was very shy. Jeffrey told the truth that he had stolen the money. Today we learn apposition of noun clause. আজকে আমরা নামবাচক উপবাক্যের অ্যাপোজিশন বা তুল্যভাবে স্থাপিত সেন্টেন্স সম্পর্কে জানব। তাহলে চলুন জেনে নিই। এখানে লেখা আছে ক্লজ বা উপবাক্য বা বাক্যাংশ। তার আগে আমরা যা জেনেছিলাম তা এক নজরে দেখে আসি। এখানে লেখা আছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে মেইন বাক্য। অনেকগুলো বাক্য মিলে যখন একটি বড় বাক্য হয় তখন প্রধান যে অংশটি অর্থাৎ যে বাক্যটি অন্য বাক্যের উপর নির্ভর না, নিজে নিজেই অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মূল বাক্য। তারপর আছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অনেক ধরনের হয় এবং সেগুলো এখানে আলোচনা করব। তারপর আছে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ মানে একই জাতীয় বাক্য, ওই সেন্টেন্সটার মধ্যে অনেকগুলো থাকবে। আর সাবঅর্ডিনেট মানে হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজ বা মূল বাক্যের অধীনে অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র যে বাক্য থাকবে সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটি ভাগ রয়েছে। নাউন ক্লজ নামবাচক উপবাক্য, অর্থাৎ যেখানে নাম বসে সেখানে একটি নামবাচক উপবাক্য বসতে পারে, সেটা হচ্ছে নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, যেখানে অ্যাডজেক্টিভ বসে সেখানে একটি
দোষ গুণবাচক বাক্যও বসতে পারে এই অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ডের পরিবর্তে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ উপবাক্য। অ্যাডভার্বিয়াল ক্লজ কোনো কাজটা যেভাবে সম্পন্ন হয় একটি শব্দে যেখানে প্রকাশ করা হয় সেখানে একটি শব্দের পরিবর্তে একটি সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে বা কিভাবে কাজটা করে সেভাবে বোঝাতে পারে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মধ্যে এখানে আমরা নাউন ক্লজ, নাউন ক্লজের আবার 5টি ভাগ, অর্থাৎ ফাংশন অফ নাউন, যেখানে নাম বসতে পারে, অর্থাৎ একটি সেন্টেন্সে 5 জায়গায় নাম বসতে পারে বা নাউন বসতে পারে, সেই 5 জায়গায় আবার নাউন ক্লজ বা একটি বাক্যও বসতে পারে নাউন হিসেবে, সেই বিষয়টাই এখানে স্পষ্ট করা হয়েছে। সাবজেক্ট হিসেবে বসতে পারে, অর্থাৎ যেখানে সাবজেক্ট হিসেবে একটি নাউন বসার কথা ছিল সেখানে সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। অবজেক্ট, যেখানে অবজেক্ট থাকে সেখানে অবজেক্টটা না বসে একটি ওয়ার্ড না বসে একটি সেন্টেন্স বসতে পারে অবজেক্ট হিসেবে। কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক, কমপ্লিমেন্ট আবার 2 প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট দ্বারা যা বোঝায় আরেকটি সেন্টেন্স মেইন ভার্বের পরে আরেকটি সেন্টেন্স এসে ঠিক সাবজেক্টকে বুঝাবে, এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ ভার্বের পরে যে অবজেক্ট আসে সেই জায়গায় সেই অবজেক্টকে বোঝানোর জন্য তার পাশে আরো একটি সেন্টেন্স আসতে পারে এই অবজেক্টটাকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অ্যাপোজিশন হলো নির্ধারিত কতগুলো শব্দ আছে, এই শব্দগুলো অবজেক্ট হিসেবে যখন প্রিন্সিপাল ক্লজের বসে তখন এই অবজেক্টটাকে বোঝানোর জন্য আরেকটা সেন্টেন্স হুবহু এসে এই অবজেক্টটার যে কাজ ঠিক একই কাজ বুঝাবে, সেটা হচ্ছে অ্যাপোজিশন। তাহলে আজকে আমরা অ্যাপোজিশন সম্পর্কে জানবো। নাউন ক্লজ নামবাচক উপবাক্য, অ্যাপোজিশন তুল্যভাবে পাশাপাশি স্থাপন। তাহলে নাউন ক্লজের মধ্যে থাকবে এই অ্যাপোজিশন বা নামবাচক উপবাক্যটি, আর এই অ্যাপোজিশন অর্থ হচ্ছে তুল্যভাবে পাশাপাশি স্থাপন। তাহলে এখানে কতগুলো শব্দ দেয়া হয়েছে, এই শব্দগুলো পরে আমরা বিশ্লেষণ করব। এই শব্দগুলো অবজেক্ট হিসেবে থাকতে হবে, তারপরে একটি সেন্টেন্স আসবে দ্যাট বা WH দ্বারা যুক্ত হয়ে। এখানে লেখা আছে ইট ইজ ট্রু, এটা সত্য, দ্যাট জাফরি হ্যাড গন, জাফরি যে গিয়েছে, ইহা সত্য যে জাফরি চলে গিয়েছিল। তাহলে এক্স্যাক্টলি অর্থ হচ্ছে এটা, ইট ইজ ট্রু এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ইট সাবজেক্ট, ইজ ভার্ব, ট্রু হচ্ছে অবজেক্ট। তারপর এই ট্রু এর পাশে দ্যাট দ্বারা আরো একটি সেন্টেন্স যুক্ত হয়েছে বা বাক্য যুক্ত হয়েছে, এটা হচ্ছে অ্যাপোজিশন। এই ট্রু দ্বারা যা বুঝিয়েছে এই সেন্টেন্সটা দ্বারা তাই বুঝিয়েছে, এর জন্য এটা হচ্ছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে তুল্যভাবে পাশাপাশি স্থাপন, অর্থাৎ এই ট্রু এর পাশে দ্যাট বা WH দ্বারা আরো একটি সেন্টেন্স এসে এই ট্রু এর কাজ করবে, এটাই হচ্ছে অ্যাপোজিশন। আর এই অর্থটা বোঝার জন্য ইংলিশের ক্ষেত্রে এই দ্যাট পরের সেন্টেন্সটার সাথে যুক্ত, আর বাংলা বলতে গেলে এই দ্যাট অর্থ আসে আগেরটার সাথে যুক্ত। যেমন ইট ইজ ট্রু দ্যাট, ইহা সত্য যে, তাহলে যেটা আগেরটার সাথে যুক্ত হয়েছে কিন্তু ইংলিশে পরেরটার সাথে যুক্ত হবে। আর গুছিয়ে অর্থটা বললে এটা হবে দ্যাট জাফরি হ্যাড গন, জাফরি যে গিয়েছিল, ইট ইজ ট্রু এটা সত্য। অর্থ উঠাতে আপনি এভাবে উঠাবেন আর লিখবেন ইংরেজিতে এভাবে, ইট ইজ ট্রু দ্যাট জাফরি হ্যাড গন, এটা সত্য যে জাফরি গিয়েছে। তাহলে ইহা সত্য যে জাফরি চলে গিয়েছিল, জাফরি চলে গিয়েছিল যে এটা সত্য। তাহলে দ্যাট জাফরি হ্যাড গন এটা হচ্ছে অ্যাপোজিশন, এটা ট্রু এর অ্যাপোজিশন। ট্রুটা অবজেক্ট হিসেবে ব্যবহার হতে হবে প্রিন্সিপাল ক্লজের। তারপরের সেন্টেন্সটি দেখুন, এখানে লেখা আছে দেয়ার ইজ এ রিউমার, গুজব রটেছে, দ্যাট যে জাফরি হ্যাড লেফট স্কুল, জাফরি স্কুল ছেড়েছে। জাফরি স্কুল যে ছেড়েছিল এই গুজবটা রটে গিয়েছে। তাহলে গুজব রটেছে যে জাফরি স্কুল ছেড়েছে, জাফরি যে স্কুল ছেড়েছে এই গুজবটা রটেছে। তাহলে রিউমার এটা অবজেক্ট হিসেবে আসছে এই ইজের, আর এটার পাশে অ্যাপোজিশন হিসেবে আরো একটা সেন্টেন্স বসেছে দ্যাট দ্বারা যুক্ত হয়ে, দ্যাট জাফরি হ্যাড গন, জাফরি যে গিয়েছিল। তাহলে দ্যাট জাফরি হ্যাড গন এইটা হচ্ছে একটা সেন্টেন্স, দেয়ার ইজ এ রিউমার এটা হচ্ছে একটি সেন্টেন্স। এটা প্রিন্সিপাল ক্লজ মানে মূল বাক্য, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মানে এটার উপর নির্ভর করে। তারপরের সেন্টেন্সটি দেখুন, এখানে লেখা আছে জাফরি মাস্ট ফেস দ্য ফ্যাক্ট, জাফরি অবশ্যই খেসারত দেবে বা মুখোমুখি হবে, দ্যাট হি হ্যাজ স্পয়েলড অল দ্য টাইম, সে যে সবটা সময় অপচয় করেছে বা নষ্ট করেছে, সে যে সবটা সময় নষ্ট করেছে সেজন্য সে অবশ্যই খেসারত দেবে, মাস্ট ফেস। তাহলে মাস্ট ফেস হচ্ছে ভার্ব, দ্য ফ্যাক্ট এটা হচ্ছে অবজেক্ট। তারপরে দ্যাট দ্বারা একটি সেন্টেন্স যুক্ত হয়েছে পাশে তুল্যভাবে পাশাপাশি স্থান, অর্থাৎ ফ্যাক্ট দ্বারা যা বুঝিয়েছে এই সেন্টেন্সটা দ্বারা তাই বুঝিয়েছে।
শুধু এই ফ্যাক্টকে এখানে বিশ্লেষণ করা হয়েছে, এতটুকুই। তাহলে জাফরি যে সবটা সময় নষ্ট করেছে সেটার খেসারত সে অবশ্যই দেবে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য নিউজ দ্যাট জাফরি ইজ ডেড ইজ ফলস। এতক্ষণ আমরা এক রকমের সেন্টেন্স পড়েছি, এখন আবার ভিন্ন রকমের সেন্টেন্স, কিন্তু কাজ একই। এখানে আবার ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা মাঝখানে বসছে, অর্থাৎ অ্যাপোজিশনটা এখানে এসে মাঝখানে বসছে। কেন মাঝখানে বসছে? কারণ এই সেন্টেন্সটা এখানে যে ওয়ার্ডগুলো দেখছি এগুলোর পাশে থাকতে হবে। এখানে একটা ওয়ার্ড আছে নিউজ, তাহলে নিউজ শব্দটা যেহেতু ব্যবহার করেছি এবং নিউজের পাশে এই সেন্টেন্সটা রাখতে হবে, তাহলে নিউজের পাশে সেন্টেন্সটা রাখতে হলে সেন্টেন্সটাকে মাঝখানে নিয়ে আসতে হয়। আর যে মেইন সেন্টেন্সটা ছিল এটা দুই ভাগ করে সাবজেক্টটা সামনে পাঠিয়ে দিয়েছি আর ভার্ব এবং অবজেক্টটা পিছনে পাঠিয়ে দিয়েছি, মাঝখানে এই সেন্টেন্সটা বসিয়েছি। মেইন সেন্টেন্সটা দেখুন, দ্য নিউজ ইজ ফলস, ঘটনাটা মিথ্যা। দ্যাট জাফরি ইজ ডেড, জাফরি যে মারা গিয়েছে, জাফরি যে মারা গিয়েছে সেই ঘটনাটা মিথ্যা, জাফরি যে মারা গিয়েছে সেই ঘটনাটা মিথ্যে। তাহলে মাঝখানে এই সেন্টেন্সটা এসে বসছে এবং নিউজের পাশে আছে এই অর্থগত দিক ঠিক রাখার জন্য অ্যাপোজিশন তুল্যভাবে পাশাপাশি স্থাপন, তাহলে নিউজের পাশে এই সেন্টেন্সটা বসতে হবে। আবার এটা ভেঙ্গেও দিয়েছি, দ্য নিউজ ইজ ফলস, সংবাদটা মিথ্যা। দ্যাট জাফরি ইজ ডেড, জাফরি যে মারা গিয়েছে, এটা বোঝার জন্য আলাদা করে দিয়েছি। তারপরের সেন্টেন্সটা দেখুন, একই নিয়মে মাঝখানে আরেকটা সেন্টেন্স এসে বসবে। হিজ বিলিফ, তার বিশ্বাস, মেড আস অল লাফ, আমাদের সকলকে আনন্দ দিল। দ্যাট সামডে হি উড সাকসেস, কোনো একদিন সে যে সফল হবে, কোনো একদিন সে যে সফল হবে, এই বিশ্বাসটা আমাদের সকলকে আনন্দ দেয় বা দিল। তাহলে এই বিলিফের পাশে এই সেন্টেন্সটা থেকেছে অর্থগতভাবে ঠিক থাকার জন্য, এজন্য মাঝখানে এসে বসছে। আর প্রিন্সিপাল ক্লজটি দুই ভাগ হয়ে সাবজেক্ট সামনে চলে গিয়েছে, ভার্ব এবং অবজেক্ট পিছনে চলে গিয়েছে। আবার এখানে ভেঙে দিয়েছি, হিজ বিলিফ মেড আস অল লাফ, তার বিশ্বাস আমাদের সকলকে আনন্দ দেয়। দ্যাট সামডে হি উড বি সাকসেস, কোনো একদিন সে যে সফল হবে। তাহলে এখানে আবার ভেঙে দিয়েছি। আর অ্যাপোজিশন বানাতে হলে এই পরের অংশটা সামনে বা মাঝখানে নিয়ে আসতে হবে এবং এই বিলিফের পাশে এই সেন্টেন্সটা রাখতে হবে। অর্থ কিন্তু একই, এইটার যা অর্থ এটার ঠিক একই অর্থ, এইটার যা অর্থ এইটার ঠিক একই অর্থ, কিন্তু এখানে সেন্টেন্সটা সাজানো সুন্দর করা হয়েছে, এখনো সুন্দর করা হয়েছে, আর এখানে সাজানো হয়নি, অ্যাপোজিশন হয়নি, কিন্তু সেন্টেন্স লিখলে হবে। তাহলে অ্যাপোজিশন আমরা বুঝেছি। এখন অ্যাপোজিশনটা সাবজেক্ট টু এ কমপ্লিমেন্ট অর্থাৎ নাউনের সাবজেক্ট টু এ কমপ্লিমেন্টের সাথে মিশে যায়, কিন্তু কিভাবে আলাদা করব সেটা একটু বুঝে নেই। এখানে লেখা আছে উইথ অবজেক্ট, এখানে লেখা আছে উইদাউট অবজেক্ট বা নো অবজেক্ট, অর্থাৎ দিস ইজ হোয়াট হি সেড, দিস ইজ এইটা হলো ওইটা যা সে বলেছিল। তাহলে দিস ইজ এর পরে একটা অবজেক্ট হওয়ার কথা ছিল এই শব্দগুলো দিয়ে, ফ্যাক্ট, ট্রুথ, নিউজ, কিন্তু এখানে অবজেক্ট আসেনি। পরে লিঙ্কার দিয়ে আরো একটা সেন্টেন্স চলে এসেছে অবজেক্ট হিসেবে এবং এইটা এই সাবজেক্টকে বুঝিয়েছে, এর জন্য এটা কমপ্লিমেন্ট টু এ সাবজেক্ট। আবার দিস ইজ এর পরে যদি ফ্যাক্ট বা এই জাতীয় কোনো অবজেক্ট থাকতো তারপরে এই সেন্টেন্সটা থাকতো তাহলে আবার অ্যাপোজিশন হয়ে যেত। তাহলে অবজেক্ট থাকার শর্ত হচ্ছে অ্যাপোজিশন হওয়ার পূর্ব শর্ত, আর এখানে অবজেক্ট আছে এজন্য অ্যাপোজিশন হয়েছে, এখানে অবজেক্ট নেই এজন্য এটা কমপ্লিমেন্ট টু এ সাবজেক্ট অফ নাউন ক্লজ। তারপরের সেন্টেন্সটাও ঠিক একই, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি স্টোল দ্য পেন, ঘটনাটা হলো যে সে কলমটা চুরি করেছে। তাহলে দ্য ফ্যাক্ট এই শব্দটা আসছে কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আসছে, অবজেক্ট হিসেবে আসেনি, আর ইজ আসছে তারপরে কিন্তু অবজেক্ট আসেনি। সরাসরি একটি লিঙ্কার দিয়ে আরেকটা সেন্টেন্স চলে এসছে অবজেক্ট হিসেবে এবং এটা দ্বারা ফ্যাক্টকেই বুঝিয়েছে, কিন্তু এখানে অবজেক্ট না থাকার কারণে এটা কমপ্লিমেন্ট টু এ সাবজেক্ট, আর এখানে অ্যাপোজিশন কারণ এখানে অবজেক্ট হিসেবে আসবে। তাহলে এখানে কতগুলো শব্দ লিখেছি, এই শব্দগুলো আসলেই এই অ্যাপোজিশনটা হবে। ফ্যাক্ট, ট্রুথ, নিউজ, রিপোর্ট, রিউমার, এক্সপ্লেনেশন, বিলিভ, স্টেটমেন্ট, ওয়ার্ড, এই শব্দগুলো অবজেক্ট হিসেবে আসবে, তারপর পাশাপাশি WH বা দ্যাট দিয়ে একটি সেন্টেন্স যুক্ত হবে, তখন অ্যাপোজিশন। তাহলে এখানে প্রথম অংশটা শুধু নাউন ক্লজের অংশটা লিখেছি, পাশাপাশি পরবর্তী সেন্টেন্সের প্রথম শব্দটা লিখেছি এবং পরে আপনি যে কোনো সেন্টেন্স বসিয়ে এটা ঠিক করতে পারেন। দেয়ার ইজ এ ফ্যাক্ট, ঘটনা আছে, দ্যাট যে, দ্যাটটা পরের সেন্টেন্সের অংশ। দেয়ার ইজ এ ফ্যাক্ট, ঘটনা আছে, দ্যাট যে হি হ্যাজ স্টোল দ্য মানি, সে টাকা চুরি করেছে।
তাহলে ঘটনা আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট দ্বারা আরেকটি সেন্টেন্স যুক্ত করবেন। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, পরে দ্যাট দিয়ে যে সেন্টেন্সটা যুক্ত হবে এটা হচ্ছে অ্যাপোজিশন অফ নাউন ক্লজ। ট্রুথ, ইট ইজ ট্রুথ দ্যাট, এটা সত্য যে, তাহলে ইট ইজ ট্রুথ এতটুকু পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ বা প্রিন্সিপাল উপবাক্য, আর দ্যাট দিয়ে আরেকটি সেন্টেন্স যুক্ত করবেন। নিউজ, দেয়ার ইজ এ নিউজ দ্যাট, সংবাদ আছে যে। রিপোর্ট, ইট ইজ রিপোর্টেড, এটা প্রতিবেদন হয় যে অথবা খবরে প্রকাশ হয় যে, এটা প্রতিবেদন হয় অথবা খবরে প্রকাশ, দ্যাট যে, খবরে প্রকাশ যে। রিউমার, দ্যাট ইজ এ রিউমার, গুজব আছে যে, দ্যাট আরেকটি সেন্টেন্স আনবেন। এক্সপ্লেনেশন, দেয়ার ইজ এন এক্সপ্লেনেশন, ব্যাখ্যা আছে যে, দ্যাট যে, তারপর একটি সেন্টেন্স আসবেন। বিলিভ, ইট ইজ বিলিভ, এটা বিশ্বাস করা হয়, দ্যাট যে, একটি সেন্টেন্স নিয়ে আসবেন। স্টেটমেন্ট, দেয়ার ইজ এ স্টেটমেন্ট দ্যাট, বর্ণনা আছে যে। ওয়ার্ড, ইট ইজ ওয়ার্ড টু ওয়ার্ড দ্যাট, কথার কথা আছে যে, দ্যাট দ্বারা আরো একটি সেন্টেন্স নিয়ে আসবে। তাহলে পরে এই দ্যাটের পরে যে কোনো সেন্টেন্স নিয়ে আসলে এটা অ্যাপোজিশন হয়ে যাবে, কারণ এখানে প্রতিটা এই শব্দ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপর দ্যাট বা ডব্লিউএইচ দিয়ে আরো একটি সেন্টেন্স নিয়ে আসবেন, এটা অ্যাপোজিশন হয়ে যাবে। অর্থ সহ আমরা অ্যাপোজিশন বুঝে গিয়েছি। তাহলে দ্রুত একবার সাজানো অর্থটা পড়ে নিচ্ছি। ইটস ট্রু দ্যাট জাফরি হ্যাড গন, জাফরি যে চলে গিয়েছে এটা সত্য। দেয়ার ইজ আ রিউমার দ্যাট জাফরি হ্যাড লেফট দ্য স্কুল, জাফরি যে স্কুল ছেড়েছিল এরকম একটা গুজব রটেছে। জাফরি মাস্ট ফেস দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ স্পয়েলড অল দ্য টাইম, জাফরি যে সবটা সময় নষ্ট করেছে এটার খেসারত সে অবশ্যই দেবে। দ্য নিউজ দ্যাট জাফরি ইজ ডেড ইজ ফলস, সংবাদটি জাফরি যে মরেছে মিথ্যে। হিজ বিলিভ দ্যাট সামডে হি উড সাকসিড, তার বিশ্বাস সে যে কোনো একদিন সাকসেস হবে, এটা সবাইকে হাসাবে বা আনন্দ দিবে। এভাবে আমরা অ্যাপোজিশন অফ নাউন ক্লজ বাংলা এবং ইংরেজিতে জেনে গিয়েছি। আশা করি আপনি সেন্টেন্সকে এভাবে বুঝলে আপনার ইংরেজি বলা এবং লেখা খুবই সুন্দর হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।